ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল জানালেন ইসি সানাউল্লাহ। চূড়ান্ত হয়েছে আচরণবিধি, ভোটের দিন ড্রোন ব্যবহার নিষিদ্ধ। আমাদের পক্ষ থেকে ঘোষণাটা আসবে 2 মাস আগে, আনুমানিক যেদিন আমরা শিডিউল ঘোষণা করব। তো আপনারা ধরেই নিতে পারেন এই শিডিউল ঘোষণার কাজটা আমাদের ডিসেম্বর মাসের প্রথম অর্ধেই আপনারা পাবেন। 1 বছরের প্রাতিষ্ঠানিক সংস্কারে ব্যর্থ অন্তর্বর্তী সরকার, বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। অর্থনীতি, বাণিজ্য সহ 12 ক্ষেত্রে সফলতার দাবি নীতি নির্ধারকদের। জাতীয় ক্যান্সার ইনস্টিটিউটে বন্ধ সিটি স্ক্যান, এমআরআই। দ্বিগুণ খরচে বাইরে পরীক্ষা করাতে হচ্ছে রোগীদের। নিয়মের বেড়াজালে আটকে আছে মেরামত। গাজীপুরের চান্দনায় স্থানীয় সাংবাদিক আসাদুজ্জামানকে কুপিয়ে হত্যা, মারধরের ভিডিও ধারণ করায় হত্যাকাণ্ড বলছে পুলিশ। খুন হয়েছে, কুপ দিছে, কুপ দিয়ে মাইরে ফেলছে। এটা ফুসফুস ওদিক দিয়ে ছেড়ে, হ্যাঁ নিশ্চয়ই দেখছি। যে কোনো জায়গায়, যে কোনো সময়, যে কোনো মানুষকে মারা পসিবল। অ্যাটলিস্ট এই টাইমে এটা চলতেছে। স্থায়ী জলাবদ্ধতার দুর্ভোগে ভোলার একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা হাঁটু সমান পানি পথে ঢুকতে হয় ক্লাসে। জ্বর ঠান্ডায় বাড়ছে অসুস্থতা। চারপাশে অনেক পানি, পানির ভিতরে আসতে হয়, জামা কাপড় ভিজে যায়, ভিজা জামা কাপড় নিয়ে ক্লাস করতে হয়। মাছ চাষ করা যাবে এরকম পরিস্থিতি হয়। আমাদের বাচ্চারা যে স্কুলে এখানে আসবে, আসার কোনো পরিস্থিতি থাকে না। আমের জেলা চাঁপাইনবাবগঞ্জে ফল উৎপাদনে আগ্রহ হারাচ্ছেন চাষিরা। রপ্তানি খাতে সরকারের উদাসীনতায় ক্ষোভ, অব্যবস্থাপনায় আর্থিক ক্ষতি। ঢাকাতে নিয়ে যেতে হয়, ওখানে প্যাকেজিং বিভিন্ন ওয়ের কারণে। তো 350 কিলোমিটার দূরে যাওয়াতে আমটা আমাদের পচনশীল, নষ্ট হয়। আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, যারা 30% অতিরিক্ত খরচ করে বসে আছে। সমালোচনার মুখে মন্ত্রিত্ব ছাড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী। ভাড়াটিয়া ইস্যুতে বিতর্কের জেরে পদত্যাগ। এএফসি অনূর্ধ্ব 20 নারী ফুটবল বাছাইয়ে আজ বাংলাদেশের প্রতিপক্ষ পূর্ব তিমুর। ফিফা র্যাঙ্কিংয়ে 24 ধাপ উন্নতি আত্মবিশ্বাসী করবে ফুটবলারদের। ডিসেম্বরের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বৃহস্পতিবার কমিশন সভা শেষে তিনি জানান, দল ও প্রার্থীর আচরণবিধি চূড়ান্ত করা হয়েছে। এবছরের 31 অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 হবে তারা ভোট দিতে পারবেন বলেও জানান তিনি। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ইসিতে চিঠি পৌঁছায় বুধবার। ভোটের সম্ভাব্য তফসিল সহ বিভিন্ন বিষয়ে বৃহস্পতিবার আলোচনায় বসেন সিইসি সহ অন্যান্য কমিশনাররা। প্রায় 8 ঘন্টা রুদ্ধদ্বার বৈঠক শেষে ব্রিফিং করেন ইসি সানাউল্লাহ। জানান, ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবে ইসি। মাননীয় প্রধান উপদেষ্টা যে বক্তব্যটা দিয়েছেন, সেই বক্তব্যটায় সারাংশ এখানে তুলে ধরা হয়েছে যে ফেব্রুয়ারি মাসে রমজান শুরুর আগে নির্বাচন করার ব্যাপারে আমাদেরকে প্রস্তুতি নিতে বলা হয়েছে। আমাদের পক্ষ থেকে ঘোষণাটা আসবে 2 মাস আগে, আনুমানিক যেদিন আমরা শিডিউল ঘোষণা করব। তো আপনারা ধরেই নিতে পারেন এই শিডিউল ঘোষণার কাজটা আমাদের ডিসেম্বর মাসের প্রথম অর্ধেই আপনারা পাবেন। 31 অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 বছর হবে এবং ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন তারা ভোটাধিকার প্রয়োগের যোগ্য হবেন। ভোটার তালিকা আইনেও আমরা সামান্য সংশোধন প্রস্তাব করেছিলাম, যেটা আমাদের উপদেষ্টা পরিষদ অ্যাপ্রুভ করেছে। ফলশ্রুতিতে এখন আমরা বছরের মাঝখান থেকেও আপনার ভোটারদেরকে নিতে পারবো। সো নবীন ভোটারদের জন্য এটা একটা সুখবর। আমরা আজকে যেটা প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছি, 2025-এর 31 অক্টোবর পর্যন্ত যারা ভোটার হবেন তাদেরকে আমরা ভোটার তালিকায় সন্নিবেশ করতে পারবো বলে আশা রাখি। সহজ করা হচ্ছে প্রবাসীদের পোস্টাল ব্যালট ভোটের পদ্ধতি। সভায় আলোচনা হয় দল ও প্রার্থীর আচরণ বিধিমালা এবং আরপিও নিয়ে। প্রবাসীদের কাছে শুধুমাত্র সিম্বল ব্যালট যাবে, সেটাই হবে তাদের পোস্টাল ব্যালট, এবং সেই সিম্বল ব্যালটে যতগুলো সিম্বল থাকা দরকার সেই সিম্বলগুলো থাকবে, যাতে করে আমরা এই ট্রাভেল টাইমটা কমাতে পারি। প্রবাসীরা ভোট দিবেন সিম্বল যখন অ্যাসাইন করা হবে প্রার্থীদেরকে, তারপরে সেইভাবে তাদেরকে নির্দেশনা দেওয়া থাকবে এবং উনিও সেভাবে ডিক্লারেশন দিবেন। প্রার্থী এবং দলের যে আচরণবিধির খসড়া ছিল, যেটার উপরে আমরা মতামত নিয়েছিলাম অনলাইনে এটা দেওয়ার পরে,
সেটার ভিত্তিতে আজকে এই আচরণবিধি চূড়ান্ত করা হয়েছে। আরপিওর সংশোধনী সমূহ এটা শুরু করতে পেরেছি আমরা, একটা পর্যায় পর্যন্ত গিয়েছি, এটা কন্টিনিউ করবে আগামী সপ্তাহে। নির্বাচনে এআই এর ব্যবহারে আসছে কঠোর নিষেধাজ্ঞা। ভোটের দিন ব্যবহার করা যাবে না ড্রোন বা কোয়াডকপ্টার। আমরা আমাদের সহযোগী যেসব সংস্থা আছে এবং প্রতিষ্ঠান। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। এক বছরে কতটা সফল ও ব্যর্থ গণ অভ্যুত্থানের অন্তর্বর্তী সরকার? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আইনের শাসন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মব সন্ত্রাস প্রতিরোধ ও প্রাতিষ্ঠানিক সংস্কারের ক্ষেত্রে অনেকটাই ব্যর্থ সরকার। তবে সরকারের নীতি নির্ধারকদের এক্ষেত্রে ভিন্ন মত। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলছেন, ধ্বংসপ্রাপ্ত ও ভঙ্গুর অবস্থা থেকে দেশকে স্বাভাবিক অবস্থায় নিয়ে এসেছে সরকার। গণতান্ত্রিক রূপান্তরের ভিত্তি গড়ে দেওয়ার পাশাপাশি সফলতা এসেছে অর্থনীতি, বাণিজ্য সহ 12 ক্ষেত্রে। আলমগীর স্বপনের রিপোর্টে বিস্তারিত দেখব। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। প্রত্যাশার পাহাড় নিয়ে দায়িত্ব নেন শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু সেই প্রত্যাশা সরকারের এক বছরে কতটা পূরণ হয়েছে? অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষাবিদ, গবেষক ও আইনজ্ঞরা বলছেন, আইনের শাসন প্রতিষ্ঠা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও মব সন্ত্রাস ঠেকাতে সরকার অনেকটা ব্যর্থ হয়েছে। বিভাজন বেড়েছে সমাজে, প্রশ্ন তুলেছেন বিচার ও সংস্কারের গতি নিয়েও। মব সন্ত্রাস যেগুলি হচ্ছিল বিভিন্ন জায়গায়, সংখ্যালঘু জাতিসত্তার মানুষ, সংখ্যালঘু ধর্মাবলম্বী মানুষ, সংখ্যালঘু তারপর নারী, এদের উপরে যে অত্যাচারগুলো হচ্ছে, এগুলির বিরুদ্ধে সরকারের যথেষ্ট শক্ত কণ্ঠ ছিল না। সরকারের মধ্যে থেকে কেউ এটাকে যৌক্তিকতা দেওয়ার চেষ্টা করেছে। পুলিশও গত 15 বছর আইন অনুযায়ী তো চলে নাই, তো এখনও আইন অনুযায়ী চলছে না। আর ফলে এই যে এখন আমরা জামিন বাণিজ্য বা এই যে এইসব মামলায় নাম দিয়েছি, টাকা দিলে নাম তুলে নিব, এগুলিতে আমরা অহরহ দেখছি। আইন শৃঙ্খলা বা নিরাপত্তা নিশ্চিত হয়নি বলেই আমরা দেখতে পাচ্ছি যে একদল মানুষ যারা সংক্ষুব্ধ হচ্ছেন কোনো একটা কারণে আপনার উপরে, তো তারা গিয়ে নিজেরাই কমপ্লেন করছেন, নিজেরাই অভিযোগকারী, নিজেরাই তদন্তকারী, নিজেরাই বিচারকে এক্সিকিউট করে ফেলছেন। অর্থনৈতিক স্থিতিশীলতা, বিনিয়োগ ও কর্মসংস্থান নিয়েও সরকারের সমালোচনা করেছেন তারা। অর্থনৈতিকভাবে যে সমস্ত তৎপরতা আগে চলতো সেগুলি চলছে। বৃহৎ ব্যবসায়ী তারা আবার নিজেরা নানা রকম ভাবে ঘুষ টুস দিয়ে আবার নিজেরা টিকে থাকার চেষ্টা করছে। ঋণ খেলাপির পরিমাণটা বেড়েছে এর মধ্যে। মানুষের বেকারত্ব, খেতে পাওয়া না পাওয়া, শিক্ষা, স্বাস্থ্য, এইগুলি সম্পর্কে কোনো কথাই বলা হয়নি। মজুরির ব্যাপারে কোনো কথা বলা হয়নি। তবে মেয়াদ ও কার্যক্রম বিবেচনা করলে এসব ক্ষেত্রে ব্যর্থতা স্বীকার করতে নারাজ সরকারের নীতি নির্ধারকরা। বলছেন, শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠা, গণতান্ত্রিক সংস্কার ও জুলাই সনদসহ 12 ক্ষেত্রে অর্জন রয়েছে সরকারের। প্রশাসনের সাথে সাধারণ মানুষের এরকম দ্বন্দ্বের অবস্থান তৈরি হয়, তারপরে পট পরিবর্তন হয়, তখন কিন্তু এটা টিক মেরে আইন শৃঙ্খলা পরিস্থিতি হ্যাঁ না বলার আপনার কোনো সুযোগ থাকে না। আগে যেভাবে করে মব জাস্টিসের মাত্রা ছিল সেটা কিন্তু অনেকটা কমে এসছে, অনেকটা নিয়ন্ত্রণ করা গেছে। এখানে মানুষ স্বচ্ছন্দে কথা বলতে পারছে, সকল সমালোচনা করতে পারছে, সকল বক্তব্য রাখতে পারছে। একটা ভঙ্গুর অবস্থা থেকে আপনার স্বপ্নের অবস্থায় নিয়ে যাওয়া, এটা একটা যাত্রার ব্যাপার। এটা 1 বছর কিংবা 6 মাস কিংবা 1.5 বছরের ব্যাপার না। অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে সমালোচনার জবাবে সৈয়দা রিজওয়ানা তুলে ধরেছেন সরকারের কার্যকর নানা পদক্ষেপ। জানান, এই সময়ে মূল্যস্ফীতি 14 থেকে কমে 8.48% নেমেছে। প্রবাসী আয় হয়েছে রেকর্ড $30.33। রপ্তানি বেড়েছে 9 ভাগ। আমাদের ইনফ্লেশন আরও নেমে আসতেছে। আপনি মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে দ্রব্যমূল্য রাখবার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করেছি এবং আমরা বেশিরভাগ ক্ষেত্রেই সফল হয়েছি। বিনিয়োগ 1-1.5 বছরের ব্যাপার না, তারপরেও প্রচুর পরিমাণে রেমিটেন্স আসার অর্থ হচ্ছে সরকারের উপর জনগণের একটা আস্থা থাকা। সৈয়দা রিজওয়ানা বলেন, গণ অভ্যুত্থান পরবর্তী সরকারকে সফলতা ব্যর্থতার সাধারণ ব্যারোমিটার দিয়ে মাপার সুযোগ নেই। নতুন বাংলাদেশের ভিত্তি গড়তে চেষ্টার কোনো কমতি নেই সরকারের। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটে বন্ধ সিটি স্ক্যান ও এমআরআই পরীক্ষা। ভর্তি থাকা গুরুতর রোগীদেরও পরীক্ষার জন্য যেতে হচ্ছে বাইরের ডায়াগনস্টিক সেন্টারে। গুনতে হচ্ছে 2 থেকে 3 গুণ অর্থ।
চিঠি চালাচালি আর সরকারি নিয়মের বেড়াজালে আটকে আছে যন্ত্রের মেরামত। গত বছর ক্যান্সার ধরা পড়ে লক্ষ্মী রানী দাসের। এসেছেন জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটে। সিটি স্ক্যান করাতে গিয়ে শোনেন মেশিন বন্ধ। অ্যাম্বুলেন্স ভাড়া করে বাইরের বেসরকারি প্রতিষ্ঠানে গিয়ে নিতে হয় সেই সেবা। অপারেশন হয়েছে, এখনো বমি করতেছে, ব্যথা হচ্ছে, আমাদের নিয়ে যেতে কষ্ট হচ্ছে। অ্যাম্বুলেন্সে নিয়ে গেছে, তাও অনেক কষ্ট হয়েছে। মনে হচ্ছে যে আমরা ওইখানে হচ্ছে যে সিটি স্ক্যান করছে, ওইখান থেকে সব বাদবাকি সব রিপোর্ট করছে এখানে। যেহেতু এখানে নাই, আমাদের অনেক ভোগান্তি, রাস্তাঘাটে একটা অপারেশনের রোগী নিয়ে যাওয়া, অনেক সময় অনেক কিছু হয়ে যাইতো। শাহানা বেগমেরও ক্যান্সার, ভর্তি 5 দিন ধরে। মানুষের দেয়া 20,000 টাকা নিয়ে সিলেট থেকে এসেছেন তিনি। বেসরকারি প্রতিষ্ঠানে সিটি স্ক্যান করাতে গিয়েই সেই টাকা প্রায় শেষ। জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটে এই 2 রোগীর মতো অবস্থা অনেক রোগীর। 20,000 টাকা আনছিলাম, অনেক টাকা টোকা নাই, আর আমাদের চিকিৎসা করবো, সিট ভাড়া দিব, হেঁটো নাই। এখানে সার্ভিসটুকু থাকলে আমরা আমাদের সাধ্যমতো চিকিৎসা করাতে পারতাম এবং চিকিৎসা ব্যয়বহুল, ব্যয়টা আমাদের জন্য কম হতো। এখানে বলে যন্ত্র নষ্ট আছে বা বাইরে করতে হবে, মা ডাক্তারে বললো আর কি। এসে আমরা আর কি বাইরে গেলাম। বাইরের থেকে এই রিপোর্টগুলো নিয়ে আসেন, পরীক্ষাগুলো করে নিয়ে আসেন, এগুলো বলতেছে। এগুলো করতে করতে আমরা ওই রোগীর চিকিৎসাগুলোকে আর করতে পারি না। মেশিনটা বন্ধ, সিটি স্ক্যান করেছি বাইরের জন্য খরচ হয়েছে আমাদের 14,000 টাকা। 2018 সালে 7 কোটি টাকায় কেনা হয় সিটি স্ক্যানের অত্যাধুনিক এই মেশিন। 4,000 টাকায় করা যেত পরীক্ষা, এখন তা বিকল হয়ে পড়ে আছে। সরকারি যন্ত্রপাতি নষ্ট হলে তা মেরামতের জন্য সরকারি একটি প্রতিষ্ঠান আছে, নাম নিমিউ। জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট থেকে এই প্রতিষ্ঠানের দূরত্ব মাত্র 1 মিনিটের পায়ে হাঁটার পথ। এত কাছে হওয়ার পরও এই গুরুত্বপূর্ণ যন্ত্রটি বিকল হয়ে পড়ে আছে 1 বছরের বেশি সময় ধরে। এর মধ্যে চিঠি চালাচালি হয়েছে 8 থেকে 10 বার। তার মানে কি কর্তৃপক্ষের অবহেলা, নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে এর পেছনে? সিটি স্ক্যানের মেশিন থেকে মাসে রাজস্ব আদায় হতো 16 থেকে 20 লাখ টাকা, অথচ এর চেয়েও কম টাকায় এটি মেরামত করা সম্ভব। এছাড়া চীনের দেয়া উপহারের MRI মেশিনও নষ্ট হয়ে পড়ে আছে 5 বছর ধরে। আমাদের 3টা বড় মেশিন কিনা হবে, একটা লিনিয়ার অ্যাক্সিলারেটর, একটা সিটি স্ক্যান, একটা MRI। 3টা মেশিন কেনার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত হয়েছে এবং কাজ শুরু করছে। পার্শ্ববর্তী যে হাসপাতালগুলো আছে, সরকারি হাসপাতাল যেমন বক্ষব্যাধি হাসপাতাল আছে, গ্যাস্ট্রিক লিভার হাসপাতাল আছে, এছাড়া নিউরোসায়েন্স হাসপাতাল, সব জায়গায় চালু আছে, ওখানে পাঠিয়ে দিই। তারপর কিছু রোগী বাইরেতেও করেন। ক্যান্সার চিকিৎসায় খুবই গুরুত্বপূর্ণ অংশ MRI ও সিটি স্ক্যান। ক্যান্সার শনাক্ত ও কোষের বিস্তার দেখা হয় এই পরীক্ষার মাধ্যমে। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় বৃহস্পতিবার রাতে এক সাংবাদিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা বলছেন, ছিনতাইয়ের ঘটনার ভিডিও ধারণ করায় হত্যা করা হয় দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের সাংবাদিক তুহিনকে। তবে পুলিশ বলছে, প্রাথমিক তদন্তে জানা গেছে এক নারীকে মারধর করে এক ব্যক্তি, পরে ওই ব্যক্তিকে কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এই ঘটনার ভিডিও ধারণ করেন তুহিন। ভিডিওটি ডিলিট না করায় তুহিনকে হত্যা করা হয়। গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকা, শত শত মানুষের সামনেই সাংবাদিককে কুপিয়ে হত্যা করল দুর্বৃত্তরা। সিসিটিভি ফুটেজে দেখা যায় ধারালো অস্ত্র নিয়ে তাকে ধাওয়া দিচ্ছে 5 থেকে 6 জন। প্রাণ বাঁচাতে দৌড়ে পালানোর চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি। দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের সাংবাদিক ছিলেন আসাদুজ্জামান তুহিন। প্রত্যক্ষদর্শীরা জানায়, মসজিদ মার্কেটের সামনে ছিনতাইকারীর কবলে পড়েন এক নারী। ঘটনাটির ভিডিও ধারণ করেন তুহিন। এতেই ক্ষিপ্ত হয়ে তার পিছু নেয় দুষ্কৃতিকারীরা। পাশের একটি মার্কেটের সামনে সুযোগ পেয়েই ধাওয়া দেয়। পরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় তারা। এই দোকান খোলা পরেও ঠিক আছে, একটা মানুষ কেমনে খুন হয়ে যায় ভাই? খুন হয়েছে, কুপ দিছে, কুপ দিয়ে মাইরে ফেলছে। ফুসফুস ওদিক দিয়ে নিশ্চয়ই দেখছি। যে কোনো জায়গায়, যে কোনো সময়, যে কোনো মানুষকে মারা পসিবল। অ্যাটলিস্ট এই টাইমে এটা চলতেছে। এটা কারণ কি, আইনের কোনো ভঙ্গুর আইন ব্যবস্থা। এরই মধ্যে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেলে পাঠানো হয়েছে। সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে জড়িতদের ধরতে কাজ করছে পুলিশ। এই নারীকে ওই বাদশা মিয়া আহত করেছে এবং আহত করার কারণে ফলশ্রুতিতে যে 4-5 ছেলে এসে উপর্যুপরি বাদশা মিয়াকে খুব কোপালে, এই দৃশ্যটি
ওই চৌরাস্তায় অবস্থিত সাংবাদিক তুহিন তার মোবাইলে ধারণ করে। এই ভিডিও ফুটেজটি ধারণ করা সেই তুহিনকে এই ঘাতকরা তাদেরকে চার্জ করে। যখন তুহিন ডিলিট করতে চায় না কিংবা ভিডিওর বিষয়টি অস্বীকার করতে চায়, তখনই তারা ওই অবস্থাতেই ক্ষিপ্ত হয়ে তাকে উপর্যুপরি আঘাত করে মেরে ফেলে। মেয়ের বেশি কিছু করা আমার স্যার, ওরা মেয়ের টিম মানে ওরা দৌড়াইলে মেয়ে ওদের সাথে ছিল, পরে দৌড়াইলে এলো, পরে আমি ওই মেয়েরা ধাক্কা মারছি, ওর ধাক্কা মারলে স্যার আমাদের শুরু করছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি এলাকাবাসীর। জারিন অর্নি, যমুনা নিউজ। নাটোরে এক প্রাইভেট কার চালককে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত 10:30টার দিকে লালপুর উপজেলার গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলস হাই স্কুলের পাশের রাস্তায় হয় এই ঘটনা। পুলিশ জানায় প্রাইভেট কারের পাশে একজনের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় পুলিশ। প্রাইভেট কারে থাকা কাগজপত্রের সূত্র ধরে জানা যায় নিহত ব্যক্তির নাম সাইদুর রহমান। তার বাড়ি কুষ্টিয়ার ভেড়ামারায়। কে বা কারা কি কারণে তাকে হত্যা করেছে সে সম্পর্কে এখনো নিশ্চিত নয় পুলিশ। কুড়িগ্রামে তুচ্ছ ঘটনার জেরে একই পরিবারের 3 জনকে কুপিয়ে হত্যার ঘটনাটি এখনো টক অব দ্য টাউন। তবে স্থানীয়রা বলছেন হত্যার নেপথ্যে রয়েছে ভিন্ন কারণ। দাবি মাদক কারবারিদের আধিপত্য বিস্তারের জেরেই হয়েছে ট্রিপল মার্ডার। এ ঘটনায় হত্যা মামলায় এরই মধ্যে 7 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে পলাতক বেশিরভাগই আসামি। হত্যার মোটিভ উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। কালোর ও জিঞ্জিরাম নদী দ্বারা বেষ্টিত বিচ্ছিন্ন জনপদ কুড়িগ্রাম রৌমারীর ভন্দুরচর। সবুজে ঘেরা মনোরম গ্রামীণ পরিবেশ দেখে বোঝার কোনো উপায় নেই এই অঞ্চলেই কদিন আগে একই পরিবারের 3 সদস্যকে দিনে দুপুরে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনা গত 24 জুলাইয়ের। নিহতদের পরিবারের অভিযোগ এরও কদিন আগে শাহজামালের বীজতলার ধান খেয়ে ফেলে প্রতিবেশী রাজু আহমেদের গরুটি বেঁধে রাখলে সেদিন রাতেই শাহজামালের বাড়িঘরে হামলা করে রাজুর লোকজন। এই ঘটনায় পরদিন থানায় অভিযোগ জানানো হয়। ক্ষুব্ধ হয়ে অস্ত্রশস্ত্র নিয়ে ফের তাণ্ডব চালায় রাজু বাহিনী। কুপিয়ে হত্যা করা হয় শাহজামালের 2 ভাই ও ভাতিজাকে। কেডা সুরপি ভাই দাও এলে চোরা ফালা নিয়ে চতুর্দিকে ঘিরাও করছে, ঘিরেও কেউ ওকে মাঝখানে ফেলেছে। তোমার আমি হাত জোর করি, আমি হাত ধরি পা ধরি, তুমি মাফকে দাও, ওগো মানা করে আসু ভাই নাজিন জানটা ভিক্ষে দাও। আমি কত এনে বেনে করছি গো, মানে নেই। থানার ওসি সাহেব মামলা রেকর্ড করেনি। এই না করার কারণে এই দল সাহস পাইল যে থানায় তো এদের মামলা নেয় না, এই লাশগুলো ফেলে দিল এইভাবে তারা। স্থানীয়দের অভিযোগ সীমান্ত লাগোয়া বিচ্ছিন্ন অঞ্চলটি পরিণত হয়েছে মাদকের স্বর্গরাজ্য হিসেবে। রাজু, ভুলুমিয়া সহ চিহ্নিত অনেকেই মাদক কারবারে জড়িত। এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করতেই এই ট্রিপল মার্ডার। মূলত মাদকের সাথে তারা জড়িত, অনেক পয়সা মালিক হওয়া, ইদারিং 3টে মেরে ফেলেছে। আইনানুগ যে প্রতিকার পাওয়ার কথা জনগণের, আইন শৃঙ্খলা বাহিনী বা পুলিশের কাছে, তাদের কাছে কোনো সহযোগিতা পায় না। এই ঘটনায় 34 জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছে পরিবার। আসামিরা কয়েকজন গ্রেফতার হলেও বেশিরভাগ পলাতক। ট্রিপল মার্ডারে তদন্তে নেমেছে পুলিশ। কুড়িগ্রামে আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো আছে, এখানে অপরাধ প্রবণতা কম, অনেক কম আর কি এখানে। তারপরেও সম্প্রতি দুঃখজনকভাবে একটা ট্রিপল মার্ডার হয়ে গেছে। জমিজমার বিরোধ এরকম একটা পেয়েছি আমরা তথ্য। পাশাপাশি তারা মাদক ব্যবসার সাথে জড়িত আছে কিনা, এনে দ্বন্দ্ব এরকম হইতে পারে। এই মামলার আগে রাজু আর ভুলুমিয়ার বিরুদ্ধে মাদক মামলায় 2টি গ্রেফতারি পরোয়ানা রয়েছে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। নাটোর সুগার মিলে দুর্ধর্ষ ডাকাতির ঘটনার 4 দিনেও ধরা পড়েনি সরাসরি জড়িত কেউ। তবে জড়িত সন্দেহে গ্রেফতার মিলের 3 নিরাপত্তা কর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। আখচাষীদের দাবি পরিকল্পিতভাবে মিল ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্র চলছে। এদিকে ডাকাতির ঘটনার আরও কিছু সিসি ক্যামেরার ফুটেজ এসেছে যমুনা টেলিভিশনের হাতে। তাতে দেখা গেছে সেদিনের ভয়াবহ চিত্র। 3 আগস্ট রাত আনুমানিক 3টা 20 থেকে 25 জনের একটি ডাকাত দল হানা দেয় নাটোর সুগার মিলে। টানা 3 ঘন্টা চলে লুটপাট।
সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় মিলে ঢুকেই নৈশ প্রহরীদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাত দল। একে একে মিল হাউস, বিদ্যুৎ ও প্রকৌশল বিভাগ সহ বিভিন্ন স্থান থেকে মূল্যবান যন্ত্রপাতি লুট করে তারা। মালামাল নেওয়ার জন্য ব্যবহার করা হয় ট্রাকও। 7-8 জন এসে আমাকে আগে মোবাইল নিয়ে নিল, নেওয়ার পরে বলেছে চলেন ভিতরে যাই, আপনার লোকজন ওইখানে আছে, সবাই মিলে কথা হবে। আমি না, আমি যাবো না, আমি মেন গেট ছেড়ে যাবো না। এরপরে হাসিটা যে বাইর করলো, গলার ভিতরে লেখা দিয়ে রিভলভার বাইর করে দিয়ে আমি বলছি তুমি যদি না যাও তো তোমাকে এখানে ক্ষতি করে দিব আমি। ডাকাতি ঘিরে উঠেছে নানা প্রশ্ন। আখচাষী ও নেতাদের দাবি মিলটিকে ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্র চলছে। তারই অংশ হিসাবে পরিকল্পিতভাবে এই ডাকাতির ঘটনা। ডাকাতি সম্পূর্ণ আমরা মনে করি পরিকল্পিত। একে আমাদের নাটোর সুগার মিলকে ধ্বংস করার পায়তারা চলতেছে। আমরা যাতে সুগার মিল ঠিক সময় মতো চালাতে না পারি, আমরা চাষিরা ক্ষতিগ্রস্ত হই, শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হই, এই ধরনের একটা কর্মকাণ্ড করেছে। নাটোরে ভারী শিল্প প্রতিষ্ঠান বলতে একটাই, সবকিছু এক প্রকার প্রমাণিত। মিল কর্তৃপক্ষের দাবি প্রায় 90 লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাত দল। অব্যাহতি দেওয়া হয়েছে 2 নিরাপত্তা কর্মীকে। অজ্ঞাতদের আসামি করে হয়েছে মামলাও। পুলিশ প্রশাসন, র্যাব, এনএসআই সকলেই কাজ করে যাচ্ছে। আমরা আশাবাদী দ্রুতই ডাকাতদেরকে ধরবে এবং আমাদের ক্ষয়ে যাওয়া মালামাল উদ্ধার করে দেবে। ঘটনার সাথে জড়িত সন্দেহে গ্রেপ্তার মিলের 3 নিরাপত্তা কর্মীকে কারাগারে পাঠানো হয়। লুণ্ঠিত মালামাল উদ্ধারের পাশাপাশি জড়িতদের ধরতে কাজ করছে পুলিশ। প্রযুক্তিগত কিছু বিষয় বিবেচনা করতেছি, কিছু ফুটেজ অলরেডি আমাদের হাতে আছে। এটা পারিপার্শ্বিক যে নিরাপত্তা ব্যবস্থা আর তাদের অভ্যন্তরীণ লোকজনের সম্পৃক্ততা উড়িয়ে দেওয়া যায় না। আগামী নভেম্বরে চলতি মৌসুমের আখমারাই কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। সঠিক সময়ে আখমারাই করতে না পারলে ক্ষতির মুখে পড়বেন চাষিরা। তাই দ্রুত সময়ের মধ্যে ডাকাতি হওয়া মালামাল উদ্ধার সহ ডাকাতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। নাজমুল হাসান, যমুনা নিউজ, নাটোর। টানা বৃষ্টিতে যশোরের ভবদহ অঞ্চলে আবারও জলাবদ্ধতা দেখা দিয়েছে। ভোগান্তিতে দিন কাটছে বাসিন্দাদের। দর্শক, এ বিষয়ে আরও জানবো। আমার সহকর্মী জাহিদ হাসান সেই খবরগুলো রাখছেন। জাহিদ, মূলত কি কারণে এই জলাবদ্ধতা এবং স্থানীয়রা কি বলছেন? টানা বৃষ্টির খবর শুনছি আমরা, আজকে কি সেখানে বৃষ্টি হচ্ছে? ইশরাত, গত কয়েকদিন ধরে টানা বর্ষণে যে যশোরের যে দক্ষিণগত ভবদহ অঞ্চলে যে জলাবদ্ধতা দেখা দিয়েছে, আজ সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। মূলত বৃষ্টি হলে ভবদহ যে বাসিন্দা তাদের যে চিন্তা, উদ্বেগ, উৎকণ্ঠা বেড়ে যায়। যে আমরা দেখেছি সকাল থেকেই যে এখানে এসে দেখেছি প্রতিটা বাড়িতে কোনো বাড়ি হাত পানি, কোনো সময় মাজা সমান পানি, জলাবদ্ধতায় দুর্বিষহ জীবনযাপন করছে এখানকার মানুষরা। প্রতিটি বাড়িতে যাওয়ার জন্য যে বাঁশের সাঁকো অথবা যে ছোট ডিঙি নৌকা রয়েছে, তাতে করেই মানুষের যে প্রতিদিন চলাচলের যে একমাত্র বাহন হয়ে পড়েছে দুটি মাধ্যম। আমরা সকাল থেকে ঘুরেছি, এখানকার মানুষের যে গৃহস্থলী কার্যক্রম বা বিভিন্ন যে দৈনন্দিন যেসব কার্যক্রম আছে সেগুলো ব্যাহত হচ্ছে। বাড়ির উঠানে হাঁটু সমান পানি, রান্নাঘর, এমনকি কিছু কিছু জায়গায় আমরা দেখেছি যে বসত ঘরের ভিতরেও এই যে হাঁটু সমান পানি দেখা দিয়েছে। ফলে তারা যে তাদের জীবন যাপন করার জন্য সে জিনিসপত্র নিয়ে সড়কের উপরে তারা মাছা করে তারা জীবনযাপন করছে। গত 1.5 মাস ধরে এই অবস্থা পাড়ের মানুষের। মূলত যে এখানকার যে টেকা নদী, মুক্তিশুদ্ধ হরে যে কয়েকটি নদী আছে সেগুলো যে পলি জমার কারণে বছরের পর বছর যে জলবদ্ধতা সেটা দেখা দিয়েছে। আমরা প্রশাসনের সাথে কথা বলেছি, পানি উন্নয়ন বোর্ড, তারা বলছে যে স্থায়ী সমাধানের জন্য তারা যে প্রকল্পগুলো রয়েছে সেগুলো বাস্তবায়ন করার জন্য তারা কাজ শুরু করেছে। যে এখন পর্যন্ত এই এলাকায় যে শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। ভোলার চরফ্যাশনে জলাবদ্ধতার কারণে একটি প্রাথমিক বিদ্যালয়ের 3 শতাধিক শিশু শিক্ষার্থী চরম বিপাকে পড়েছে। হাঁটু সমান পানি পাড়ি দিয়ে স্কুলে যাতায়াত করতে হচ্ছে তাদের। ভেজা কাপড়ে ক্লাস করায় জ্বর ঠান্ডায় অসুস্থ হচ্ছে কেউ কেউ। দীর্ঘদিনেও সমস্যার সমাধান না হয় দিন দিন কমছে শিক্ষার্থীদের উপস্থিতি। বর্ষা মৌসুমের শুরু থেকেই দুর্ভোগ, চারিদিকে জল থই থই, সাপ জোকের ভয় নিয়ে স্কুলের পথে কোমলমতিরা।
ভোলার চরফ্যাশন উপজেলার মূল সড়কের পাশে ১৩ নং উত্তর চর আইচা সরকারি প্রাথমিক বিদ্যালয়। একটু বৃষ্টিতেই হাঁটু পানি বিদ্যালয়ের প্রবেশ পথে, বিকল্প সড়কও নেই। চরম বিপাকে শিশু শিক্ষার্থীরা, প্রতিদিনই ক্লাস করতে হয় ভিজে কাপড়ে। এতে বাড়ছে ঠান্ডাজনিত রোগবালাই, পানিতে পা পিছলে ঘটছে দুর্ঘটনাও। চারপাশে অনেক পানির ভিতরে আসতে হয়, জামা কাপড় ভিজে যায়, ভিজা জামা কাপড় নিয়ে ক্লাস করতে হয়। আমি একদিন স্কুলে আসার সময় পড়ে গেছি, আমার বই খাতা ভিজে গেছে, আমার পা ব্যথা পেয়েছি। আরো সমান পানি এলাকা আমার 3 দিন 7 দিন জ্বর ছিল, 3 দিন আমি আইতে পারিনি। শিক্ষকরা জানান স্কুলের একপাশে মূল সড়ক এবং 3 দিকে বাড়ি থাকায় পানি নিষ্কাশনের পথ নেই। গেল কয়েক বছর ধরেই এমন দুর্ভোগে শিক্ষক শিক্ষার্থীরা। বিষয়টি কর্তৃপক্ষকে জানিয়েও কোনো লাভ হয়নি। তা আমি প্রথমে মৌখিকভাবে আমাদের ক্লাসটা অফিসারকে বলছি, বলার পর বলছে আসবো, কিন্তু আসার হয়তো সুযোগ হয় না। আমি আবার লিখিত আবেদন করছি, শিক্ষা অফিসারের বরাবরে লিখিত আবেদন করে রেখে আসছি এবং ওনাদেরকে সবাইকে জানাইছি। তো এখনও এটার সমস্যার সমাধানের এরকম কোনো সুবিধা পাইনি। আমাদের স্কুলে 300-এর উপরে স্টুডেন্ট, কিন্তু জলাবদ্ধতার কারণে স্কুলে ঠিকমতো স্টুডেন্ট উপস্থিত হতে পারে না। এ পরিস্থিতিতে শিশুদের বিদ্যালয়ে পাঠাতে ভয় পাচ্ছেন অভিভাবকরা। এতে কমেছে শিক্ষার্থীদের উপস্থিতি। যদি স্লিপ করে পড়ে যায় বা পানিতে যদি ডুবে যায়, যদি হয়তো তার মৃত্যু হয়ে যায়, তাই রিস্ক কে নেবে? স্কুলের কর্তৃপক্ষ তো নেবে না। মানে মাছ চাষ করা যাবে এরকম পরিস্থিতি হয়, আমাদের বাচ্চারা যে স্কুলে এখানে আসবে, আসার কোনো পরিস্থিতি থাকে না। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান দ্রুতই পাইপ বসিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে। পরবর্তীতে প্রকল্পের মাধ্যমে স্থায়ী সমাধানেরও আশ্বাস দেন তিনি। পার্শ্ববর্তী যে খাল আছে স্কুলের সঙ্গে, সেই খালের একটা সংযোগ লাইন স্থাপন করা গেলে এই জলাবদ্ধতা নিরসন করা সম্ভব হবে। আমরা সেটা খুব শীঘ্রই 2-3 দিনের মধ্যেই একটা সংযোগ স্থাপন করব সেখানে, যেটা সাময়িক সমস্যা দূর করবে এবং পার্মানেন্টলি এটা সমাধান করার জন্য আমরা সেখানে ড্রেন অথবা অন্য একটা ব্যবস্থা করব। বিদ্যালয়ে শিশু থেকে 5ম শ্রেণী পর্যন্ত 317 জন ছাত্রছাত্রী রয়েছে, শিক্ষকের সংখ্যা 8 জন। জারিন অর্নি, যমুনা নিউজ। গেল কয়েক বছরে চাঁপাইনবাবগঞ্জে আমের উৎপাদন বেড়েছে প্রায় 1.5 লাখ টন। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও ছড়িয়েছে এই অঞ্চলের আমের সুনাম। তবু আমের জেলাতেই আম উৎপাদনে আগ্রহ কমার উপক্রম চাষিদের। অভিযোগ, রপ্তানি খাতে সরকারের উদাসীনতায় তৈরি হয়নি নতুন বাজার। অব্যবস্থাপনায় অনেক আমও থেকে যাচ্ছে অবিকৃত, তাই ক্ষতির মুখে চাষিরা। আম উৎপাদন ও মানসম্মত রফতানিতে বরাবরই অগ্রসর জেলা চাঁপাইনবাবগঞ্জ। ব্যাগিং পদ্ধতিতে চাষাবাদ হচ্ছে রফতানিযোগ্য আম। বিদেশে এই পদ্ধতির আমের চাহিদা ব্যাপক, তবুও হাসি নেই চাঁপাইনবাবগঞ্জের আম চাষিদের মুখে। বেশ কিছু কারণে মুখ থুবড়ে পড়ছে রপ্তানি প্রক্রিয়া। চাষিরা বলছেন, ব্যাগিং বা গ্যাপ পদ্ধতিতে আমের উৎপাদনে খরচ প্রায় 30% বেশি। তার উপর এই অঞ্চলে নেই পরীক্ষাগার, তাই রপ্তানির জন্য ক্যারেট ভর্তি আম আগে পাঠানো হয় ঢাকার শ্যামপুরের প্যাকেজিং হাউসগুলোতে। পচনশীল এই ফল সনাতন পদ্ধতিতে দীর্ঘ পথ পাড়ি দেয়ায় ক্ষতিগ্রস্ত হয় বেশিরভাগ ফলন। তার উপর সিন্ডিকেটের কারসাজি তো আছেই, ফলে অনেক আমই থেকে যায় অবিকৃত। আম উৎপাদন করার পরে আমাদের ঢাকাতে নিয়ে যেতে হয়, ওখানে প্যাকেজিং বিভিন্ন ওয়ের কারণে তো 350 কিলোমিটার দূরে যাওয়াতে আমটা আমাদের পচনশীল নষ্ট হয়। যদি আমাদের প্যাকেজিং হাউস, কোয়ারেন্টাইন এবং ল্যাব টেস্ট এটা যদি আমাদের রাজশাহী অথবা চাঁপাইনবাবগঞ্জ হয়, তাহলে আমার মনে হয় এই আমটা আমরা এখানে উৎপাদন করলাম, এখানে প্রসেস করলাম, প্যাকেজিং করলাম, করার পরে আমরা যদি রাজশাহীতে আন্তর্জাতিক মানের বিমানবন্দর পাই, তখন আমরা এই আমটাকে ওই বিমানবন্দর খুব অল্প সময়ের মধ্যে আমরা বিমানবন্দরে দিয়ে আমরা কিন্তু দেশের বাইরে রপ্তানি করতে পারবো। লোকাল মার্কেট থেকে আমটা নিয়ে যেয়ে হয়তো ইন ফিউচার আমাদের আমেরও একটা বদনাম হবে, আর মধ্যখান থেকে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি যারা 30% অতিরিক্ত খরচ করে বসে আছি যে আমরা আমটা এক্সপোর্ট করতে পারবো। রফতানির বাধা দূর করার উদ্যোগ গ্রহণের দায়িত্ব যাদের, কি বলছেন সেই কর্মকর্তারা? রাজশাহী থেকে যদি কার্গো বিমানের মাধ্যমে যদি পরিবহনের উদ্যোগ নেওয়া যায়, তাহলে সেই ক্ষেত্রে কৃষকরা উৎসাহিত হবে বা আমি আশা করি যে সেই ক্ষেত্রে হয়তো রপ্তানির পরিমাণটাও বৃদ্ধি পাবে। সবই পরিকল্পনাধীন আছেন, তো সরকার প্ল্যান আছেন, এই প্ল্যানগুলো যদি বাস্তবায়িত হয় তাহলে এই অঞ্চল ঘিরে যে অর্থনৈতিক একটা প্রাণচঞ্চল প্রবণতা আছেন সেটা আরও বেগবান হবে।
বাড়িফোর, আম্রপালি, গৌরমতি, খিরসাপাত, ব্যানানা সহ বেশ কয়েক জাতের আম রপ্তানি হয় ইউরোপ ও মধ্যপ্রাচ্যের দেশগুলোয়। জাত ভেদে মন প্রতি দাম পড়ে 4 থেকে 6,000 টাকা পর্যন্ত। চলতি বছর জেলায় 6,000 মেট্রিক টন রপ্তানিযোগ্য আম উৎপাদিত হলেও রপ্তানির মুখ দেখেছে কেবল 200 টন। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। সমালোচনার মুখে ব্রিটিশ সরকারের মন্ত্রিত্ব ছাড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রুশনারা আলী। ভাড়াটিয়া ইস্যুতে বিতর্কের জেরে যুক্তরাজ্যের গৃহহীন বিষয়ক মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন তিনি। বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় 10 ডাউনিং স্ট্রিট। সম্প্রতি পূর্ব লন্ডনে নিজ বাসা থেকে 4 ভাড়াটিয়াকে উচ্ছেদ সহ বাড়ি ভাড়া বাড়ানোর অভিযোগ ওঠে রুশনারা আলীর বিরুদ্ধে, যা দেশটির ভাড়াটিয়া অধিকার সংক্রান্ত আইন বিরোধী বলে দাবি করা হয়। এ নিয়ে বিরোধীদের তোপের মুখে পড়েন বাংলাদেশি বংশোদ্ভূত ওই এমপি, যার জেরে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেইর স্টারমারকে লেখা এক চিঠিতে নিজের পদত্যাগের বিষয়টি জানান রুশনারা আলী। 2010 সাল থেকে লাগাতার 5 বার যুক্তরাজ্যের এমপি নির্বাচিত হয়ে আসছেন তিনি। গেল বছর লেবার পার্টির হয়ে নিরঙ্কুশ বিজয়ের পর যুক্তরাজ্যের গৃহায়ন, কমিউনিটি এবং স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পান সিলেটি কন্যা রুশনারা আলী। বন্যায় নিখোঁজ নিজের পরিবারের 6 সদস্যকে খুঁজে পেতে দিশেহারা ভারতের নির্মাণ শ্রমিক বীর সিং ও তার স্ত্রী কালী দেবী ঘুরছেন হাসপাতালে হাসপাতালে। উত্তরাখণ্ডের ধরালিতে টানা বৃষ্টি ও আকস্মিক বন্যায় ভেসে গেছে তাদের 3 ছেলে, পুত্রবধূ ও 2 নাতি নাতনি। জীবিত না হলেও মরদেহ হিসেবেও অন্তত নিজের পরিবারকে সন্ধান পেতে মরিয়া এই দম্পতি। বন্যায় 1-2 নয়, বীর সিং ও তার স্ত্রী কালীদেবী হারিয়েছেন 3 সন্তান সহ পরিবারের 6 জন। জীবিত কিংবা মৃত, পরিবারের সদস্যদের ফিরে পেতে তাই অপেক্ষা এ দম্পতির। সংসারের নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে নিজের স্ত্রীকে নিয়ে ধরালির পাশের একটি শহরে গিয়েছিলেন বীর সিং। এ সময় টানা তীব্র বৃষ্টিতে শুরু হয় অকস্মাৎ বন্যা। ক্রমেই খারাপ হতে থাকে পরিস্থিতি। প্রবল গতিতে বাড়তে থাকা পানি ও ভূমিধসে একে একে বন্ধ হয়ে যেতে থাকে শহরটি থেকে বের হওয়ার সব পথ। এমন সময় কল পান বাড়িতে থাকা ছেলে অজয়ের, কিন্তু কথা শেষ হবার আগেই বিচ্ছিন্ন হয়ে যায় যোগাযোগ। বন্যা যখন শুরু হয় তখন আমার ছেলেমেয়েরা ধারালিতে আমাদের বাড়িতেই ছিল। বন্যায় সব রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল, আমরা কোনো দিক দিয়ে বাড়ির পথ খুঁজে পাচ্ছিলাম না। ফোনে আমার ছেলে আমাকে বলছিল, বাবা আমরা বাঁচতে পারবো কিনা জানি না। এরপরই কল কেটে যায়, এরপর থেকে তার ফোন বন্ধ। বন্যায় তছনছ হওয়া উত্তরাখণ্ডের ধরালির একটি বসতির টিনের ঝুপড়ি ঘরে 3 ছেলে, পুত্রবধূ ও 2 নাতি নাতনিকে নিয়ে বাস ছিল 40 বছর বয়সী নির্মাণ শ্রমিক বীর সিং ও তার স্ত্রীর। বন্যার তোড়ে মাত্র কয়েক মুহূর্তের মাঝে নিশ্চিহ্ন হয়ে গেছে পুরো বসতি। শুধুমাত্র বীর সিং এর পরিবারই নয়, নিখোঁজ ওইখানে বাস করা অন্তত 21 শ্রমিক। এদিকে সন্তানদের হারিয়ে শোকে দিশেহারা কালী দেবী দিনের পুরোটা সময় ঘুরেন হাসপাতালের দাঁড়ে দাঁড়ে। সন্তান হারানোর আকুতি এতটাই তীব্র যে জীবিত কিংবা মৃত যে কোনো অবস্থাতেই ফিরে পেতে চান তাদের। আমি এখানে আপনাদের কাছে শুধু একটু সাহায্য চাইতে এসেছি। ওপর থেকে হেলিকপ্টার দিয়ে তল্লাশি চালিয়ে আমার ছেলে মেয়েদেরকে একটু খুঁজে দিন। আমার বিশ্বাস তারা বেঁচে আছে। বন্যার তোড়ে ভেসে গেছে ধরালির মোবাইল ও বিদ্যুতের টাওয়ার। উদ্ধারকারী দলের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন বিপর্যস্ত এলাকার বহু মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জীবিতদের উদ্ধার করতে যথাসাধ্য তৎপরতা চালাচ্ছে কর্তৃপক্ষ। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। ভারতের উত্তরাখণ্ডের ভয়াবহ বন্যার জন্য গবেষকরা দায়ী করছেন ক্লাউড বার্স্টকে। এই মেঘের বিস্ফোরণের ফলে অল্প সময়ে অতি ভারী বৃষ্টি হয়। নদী বা পাহাড়ি এলাকায় এ ধরনের ক্লাউড বার্স্ট হলে ভারী বৃষ্টির কারণে দেখা যায় আকস্মিক বন্যা এবং ভূমিধস। হিমালয় অঞ্চলে এই প্রকোপ সবচেয়ে বেশি বলেও জানান গবেষকরা। ভারতের উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার ধরালি গ্রামের এই আকস্মিক বন্যা আলোড়ন তোলে বিশ্বজুড়ে। পূর্ণ শক্তিতে ধেয়ে আসা পানির তোড়ে চোখের পলকে ভেসে যায় দুই পাশের বিস্তীর্ণ এলাকা। এরপর থেকে আলোচনা চলছে কেন হঠাৎ করে এই ভয়ঙ্কর রূপ নিল ক্ষীরগঙ্গা নদী। গবেষকরা বলছেন এর পেছনে দায়ী মূলত ক্লাউড বার্স্ট বা মেঘের বিস্ফোরণ। প্রশ্ন উঠেছে ক্লাউড বার্স্ট বা মেঘের বিস্ফোরণ আসলে কি এবং কেন এটি হয়।
গবেষকরা বলছেন গরম বাতাস ঠান্ডা বাতাসের সংস্পর্শ এলে ঘন মেঘের সৃষ্টি হয়। গরম বাতাস ওপরের দিকে উঠতে থাকার কারণে মেঘে সঞ্চিত পানির কণা বৃষ্টি হয়ে ঝরে পড়তে পারে না। মেঘ নিচু অঞ্চল থেকে উচ্চ ভূখণ্ডের দিকে উঠতে থাকে। উচ্চতা বাড়ার সাথে সাথে আর্দ্রতা পাল্লা দিয়ে বাড়তে থাকে এবং মেঘ তৈরি হয়। ছোট অঞ্চলে বেশি পরিমাণে মেঘ ঘনীভূত হলে ব্যাপক বৃষ্টিপাত হয়, যাকে ক্লাউড বাস্ট বলে। মেঘের বিস্ফোরণ থেকে এই অতিবৃষ্টি হয়। এক্ষেত্রে খুব অল্প সময়ে অনেক বেশি পরিমাণ বৃষ্টি হতে থাকে। পাহাড়ি এলাকায় স্বল্প সময়ে যে বৃষ্টি হয় তাতেই আকস্মিক বন্যার সৃষ্টি হতে পারে। বিজ্ঞানীরা বলছেন নদীবেষ্টিত এলাকা যার আয়তন 10 কিলোমিটারের কম এমন স্থানে যখন 1 ঘন্টায় 10 সেন্টিমিটার বা তার বেশি বৃষ্টিপাত হয় তখন পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। দেখা দেয় আকস্মিক বন্যা এবং ভূমিধস। এ ধরনের ক্লাউড বাস্টের পূর্বাভাসও দেয়া যায় না। হিমালয় অঞ্চলে এ ধরনের মেঘের বিস্ফোরণের শঙ্কা রয়েছে বলেও জানান গবেষকরা। তাপমাত্রার অসঙ্গতি এবং জলবায়ু পরিবর্তনের কারণে এ ধরনের ঝুঁকি বাড়ছে বলেও জানান তারা। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। হোয়াইট হাউসে ঐতিহাসিক শান্তি চুক্তি করবে আজারবাইজান আর্মেনিয়া। শুক্রবার দুই প্রতিবেশী দেশের রাষ্ট্রপ্রধানদের নিয়ে এতে মধ্যস্থতা করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে নিজেই বিষয়টি জানান তিনি। দাবি চুক্তি স্বাক্ষরের মাধ্যমে অবসান ঘটবে আজারবাইজান আর্মেনিয়ার মধ্যকার কয়েক দশক ধরে চলে আসা সংঘাতের। পোস্টে দুই দেশের সাথে নতুন বাণিজ্য চুক্তির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। ধারণা করা হচ্ছে চুক্তি অনুযায়ী ডোনাল্ড ট্রাম্পের নামে আজারবাইজানকে বিশেষ করিডোর দেবে আর্মেনিয়া, যা দেশটির নাকচিভান শহরকে যুক্ত করবে এর মূল ভূখণ্ডের সাথে। এছাড়াও বিদ্যুৎ জ্বালানি সংক্রান্ত নতুন চুক্তি স্বাক্ষরিত হতে পারে বলে জানা গেছে। 1991 সালে সোভিয়েত ইউনিয়নের ভাঙনের পর কারাবাখ অঞ্চল নিয়ে বিবাদে জড়ায় আজারবাইজান আর্মেনিয়া। গেল কয়েক দশকে অঞ্চলটি নিয়ে একাধিক দফায় যুদ্ধে জড়িয়েছে দুই প্রতিবেশী। শ্রীলঙ্কা সিরিজে যাওয়ার আগের দিন নাজমুল হোসেন শান্তকে ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরিয়ে মেহেদী হাসান মিরাজকে অধিনায়ক করায় চটেছেন সাবেক বিসিবি পরিচালক ও সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। সুজন বলছেন, সিরিজের আগে এমন সিদ্ধান্ত নেয় ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান হিসেবে নাজমুল আবেদিন ফাহিম 100-তে পাবেন 0। পাশাপাশি ফাহিমের কথা না শুনে শান্ত টেস্ট নেতৃত্ব ছাড়াই সুজন ছুড়লেন পাল্টা প্রশ্ন, জাতীয় দলের অধিনায়ক সম্মান না পেলে তিনি কেন সম্মান দিতে যাবেন? শান্তর ক্যাপ্টেন্সি ছাড়ার পর তিনি রাজশাহীতে গিয়েছিলেন, আপনার সঙ্গে প্র্যাকটিস করেছেন, আমরা দেখলাম আপনারা একসঙ্গে ডিনারও করেছেন, কালাই রুটি টুটি খেয়েছেন। তখন এই ক্যাপ্টেন্সি নিয়ে কিন্তু কোনো কথা হয়েছে? ক্যাপ্টেন্সি ওকে যেভাবে সরিয়ে দেওয়া হয়েছে সেটা তো আমি মনে করি পূর্বাভাস প্রস্তর বিসিবির একটা খুবই বাজে একটা ডিসিশন। এটাতে মানে বিসিবি আমি মনে বলবো মানে 100-তে 0 পাবে আসলে এটাতে। মানে যে ডিসিশনটা নিয়েছে মানে জাস্ট ট্যুরের প্রাককালে যাওয়ার আগের দিন একটা ক্যাপ্টেনকে বলা তুমি ওয়ানডের ক্যাপ্টেন না, ঠিক না আসলে। আর ওর টেস্ট ক্যাপ্টেন্সিটা ছেড়ে দিয়েছে মনে হয় এখান থেকেই, যে ডেফিনেটলি একটা কষ্ট তো পেয়েছে। বাট আমি মনে করি যে শান্ত ক্যাপ্টেন্সি করলেই কি আর না করলেই কি, সেটা ক্যাপ্টেন একটা সম্মানের জায়গা, সেই সম্মান তো ও শেষমেশ পায়নি, যথেষ্ট অসম্মান করাই হয়েছে। ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিমেরও একটা রোল ছিল। শান্ত এবং মিরাজের সঙ্গে তারই কথা বলার কথা ছিল রিগার্ডিং দ্য ওয়ানডে ক্যাপ্টেন্সি ইস্যুজ, এবং তাকে শ্রীলঙ্কায়ও পাঠানো হয়েছিল শান্ত যেন টেস্ট ক্রিকেটে ক্যাপ্টেন হিসেবে কন্টিনিউ করেন। তার রোলটা কি তিনি ঠিকঠাক পালন করতে পেরেছেন? ট্যুরে যাওয়ার একদিন আগে আপনি কেন কথা বলবেন দুই ক্যাপ্টেনের সাথে? এখানেই উনি 0। আমি মনে করি অপারেশন চেয়ারম্যান এখানেই উনি ব্যর্থ। ওনার উচিত ছিল বোর্ডের সাথে ফাইট করা, যে আমি চাই না যে টুর্নামেন্টের এই ট্যুরের প্রাককালে আমার অধিনায়ক চেঞ্জ হবে। শান্ত এই ট্যুরটা করে আসুক, যেহেতু আমাদের লেট করে ফেলেছি আমরা ডিসিশন নিতে, আমরা এর পরের ট্যুর থেকে আমরা চেঞ্জ করে দেবো, শান্তকে আমরা সময় নিয়ে বলবো। আর শ্রীলঙ্কা যখন উনি গেছে আমি এটা মানে যদি এই কারণে পাঠিয়ে থাকে যে শান্ত যদি অধিনায়ক, আপনি কিভাবে আশা করেন একটা ছেলে যে এত কষ্ট পেয়েছে সে আপনাকে সম্মান করবে? আপনি কীভাবে আশা করেন তাহলে? যাকে আপনি সম্মান করলেন না, বাংলাদেশের অধিনায়ককে আপনি সম্মান করেন নাই, তা আপনি তো বাংলাদেশের অধিনায়ক না ভাই, ঠিক না? আপনি কোত্থেকে সম্মান আশা করেন তাহলে? এটাও না বুঝেছিল যে একটা ছেলে যে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেয় এবং এটা এত বড় পজিশনে, বাংলাদেশ টিমের ক্যাপ্টেন মানে অনেক বড় একটা পোস্ট না, সেখানে যে একটা ছেলে অসম্মানিত হয়, তো সে তো এই অসম্মান থেকে তো অনেক কিছুই করতে পারে। সে ছেড়ে দিছে, ক্যাপ্টেন ছেড়ে দিবে, খুবই স্বাভাবিক। কেন ওই প্রেশারটাও নিবে? কারণ আপনি তো সেটা চিন্তা করা উচিত ছিল যে আপনি তাকে, আপনারা তাকে সম্মান দেন নাই, সে কিভাবে সম্মান? আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা।
এএফসি অনূর্ধ্ব-20 নারী ফুটবল বাছাইয়ের খবর। নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ পূর্ব তিমুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-20 নারী ফুটবল দল। নিউ লাওস জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বিকেল 3:30টায়। এর আগে নিজেদের প্রথম ম্যাচে ফিফা র্যাঙ্কিংয়ে 21 ধাপে এগিয়ে থাকা স্বাগতিক লাওসকে 3-1 গোলে হারিয়ে আসর শুরু করেছে বাংলাদেশ। উজ্জীবিত বাটলার শিশুদের সামনে এবার তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ পূর্ব তিমুর, যাদের বিপক্ষে জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার আত্মবিশ্বাস বাড়াতে চায় বাংলাদেশ। কারণ শেষ ম্যাচে লড়তে হবে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। ম্যাচের আগের দিন জিম ও সুইমিং সেশনে সময় পার করেছে সাগরিকা মুনকেরা। আসলে গ্রুপ চ্যাম্পিয়ন হলে মিলবে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য চূড়ান্ত পর্বের টিকিট। অবশ্য গ্রুপ রানার্স আপ হলেও থাকবে সুযোগ। ফিফা র্যাঙ্কিংয়ের রেকর্ড 24 ধাপ এগিয়ে 104 নম্বরে বাংলাদেশ নারী ফুটবল দল। জুনের সবশেষ হালনাগাদে বাংলাদেশ ছিল র্যাঙ্কিংয়ের 128তম স্থানে। এরপর 29 জুন 36 ধাপে এগিয়ে থাকা বাহরাইনকে আর 2 জুলাই 73 ধাপে এগিয়ে থাকা মিয়ানমারকে হারায় মেয়েরা। প্রথমবারের মতো ইতিহাস গড়ে এশিয়ান কাপের মূল পর্বেও নাম লেখায় পিটার বাটলারের দল। এগিয়ে থাকা এই দুই দলের সঙ্গে জেতায় র্যাঙ্কিংয়ে এমন উন্নতি হয়েছে বাংলাদেশের। এবারে হালনাগাদে সবচেয়ে বেশি এগিয়েছে বাংলাদেশই, আর কোনো দেশ এতে এত বেশি ধাপ এগোতে পারেনি। এক ধাপ এগিয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছে এবারের নারী ইউরোর রানার্স আপ স্পেন। আগের র্যাঙ্কিংয়ে শীর্ষ থাকা যুক্তরাষ্ট্র নেমে গেছে 2 নম্বরে। 24 ধাপে গিয়ে র্যাঙ্কিংয়ে 104 নম্বরে উঠে আসায় বিশেষভাবে নিজেদের বিজ্ঞপ্তিতে বাংলাদেশ নারী দলের নাম উল্লেখ করেছে ফিফা, যা আগামীতে লাল সবুজদের আরও ভালো করার অনুপ্রেরণা যোগাবে বলে মনে করেন বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। এদিকে নারী এশিয়ান কাপে নিজেদের প্রমাণের সুযোগ সাবিনা কৃষ্ণারা পাবেন কিনা সেই প্রশ্ন এড়িয়ে যান তিনি। দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরিয়ে প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপের মূল মঞ্চে বাংলাদেশ নারী ফুটবল দল হাতছানি দিচ্ছে বিশ্বকাপের মঞ্চে জায়গা করে নেয়ার। তবে সব ছাপিয়ে আলোচনা এসেছে নারীদের ফিফা র্যাঙ্কিং, যেখানে 24 ধাপ এগিয়ে 104 নম্বর উঠে এসেছে টাইগ্রেসরা। সর্বোচ্চ ধাপ উন্নতির পাশাপাশি পয়েন্টের ভিত্তিতেও সেরা সাফল্য পেয়েছে বাংলাদেশ। 80.51 পয়েন্ট নিয়ে ফিফার যে কোনো র্যাঙ্কিংয়ে এত উন্নতি কখনো ছিল না লাল সবুজদের। নারীদের এমন অর্জনে ফিফা বিশেষভাবে বিজ্ঞপ্তিতে বাংলাদেশের নাম উল্লেখ করায় বেশ খুশি নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। সবচেয়ে বড় কথা, স্পেনের সাথে যদি পাশাপাশি রাখি তখন তো অনেক বেশি আনন্দের এবং গর্বের। আমাদের মেয়েরাও খুশি এই সাফল্যের জন্য। নারী এশিয়ান কাপের প্রস্তুতি হিসেবে এই অঞ্চলে বড় দলগুলোর সাথে খেলার পরিকল্পনা ছিল বাংলাদেশের। সবশেষ জাপানও ব্যস্ততার কারণে খেলতে পারছে না লাল সবুজদের সাথে। আকাশ কুসুম চিন্তা করে আর কোনো লাভ নাই, বাস্তবতা দেখতে হবে। বাস্তবতা হইল জাপান আর আমি অনেক দূরে, ওইটা এক না। আমার ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ নাই, আমার টেকনিক্যাল সাপোর্ট নাই। এশিয়ান কাপকে ঘিরে বিদেশি কোচিং স্টাফ নিয়োগের বিষয়ে ভাবছে বাফুফে। আমি একজন অলরেডি ফিটনেস কোচ পেয়েছি, বাট ওটা আমরা নিব কিনা সেটাও জানি না। আমরা ক্যাম্প শুরু করার আগেই আশা করি আমরা যেটা পাইলেও সেটা আপনাদেরকে জানাবো, না পেলেও জানাবো। বাংলাদেশের নারী ফুটবল জাগরণের পেছনে অবদান আছে সাবিনা মাসুরা কৃষ্ণাদেরও। এশিয়ান কাপে নিজেদের প্রমাণের মঞ্চ হিসেবে কোন বিষয়টিকে পরিমাপ করবে বাফুফে, সে প্রশ্ন এড়িয়ে যান মাহফুজা আক্তার কিরণ। আজকে দিনে না এটা নিয়ে কথা বলতে চাই না, অন্য আরেকদিন কথা বলবো, ঠিক আছে? থ্যাংক ইউ আপনাকে। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা। দর্শক, এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।